কবিতা, এটা কেমন ব্যবহার? তুমি আমার মুখের খাবার কাইরা নিলা কেন? কেন কাইরা নিছে এখনো বুঝতে পারতেছো না? তোমার সাহস হয় কিভাবে কাজ কাম ফালাই রাইখা এখানে বৈশা বৈশা খাইতে? লজ্জা করে না? এখন বাজে কয়টা? তোমরা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে যে যার মতো করে খাইয়া নিছো, আর আমি সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে কাজ করতেই আছি। এই যে এতক্ষণ ঝাড়ু দিতেছিলাম, আমারও তো খিদা লাগে, খিদা লাগছে তাই কটা খাইতে বসছিলাম। তাই বলে তুমি আমার মুখের খাবার কেড়ে নিবা? হ, নিমই তো কাইরা। কাজ না শেষ করে যদি তুমি খাইতে বসো তাহলে তোমার মুখের খাবার কাইরা নিব না? টাকা তো আর তোমার স্বামী ইনকাম করে পাঠায় না এখন যে সেই টাকায় তুমি বৈশা বৈশা আরামে খাইবা। আমার স্বামী যেহেতু টাকা ইনকাম করে সেই টাকায় যখন এখন সংসার চলে, তাই আমি যেইভাবে বলবো সেইভাবেই চলতে হইব। তা না হইলে যতটুকু খাবার পাও সেটাও কপালে জুটবো না। তোমার ভাই যখন প্রবাস থেকে টাকা পাঠাইতো তখন তো আমি তোমার সাথে এমন ব্যবহার করিনি। তখন তো তোমার জামাই বেকার ছিল, আর তুমি আমার সাথে এখন এমন ব্যবহার করতেছো। যা করতেছি ঠিকই করতেছি। তোমার ভাগ্য ভালো যে আমি মুখের মধ্যে লাথি মারিনি। দিন দিন তোমার ব্যবহার অনেক খারাপ হয়ে যাইতেছে। তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। কাজ করলে দুজনে ভাগযোগ কইরা করবো, কিন্তু তা না। তোমার স্বামী ইনকাম করে বইলা তুমি সবসময় দেমাগ দেখায় কথা কও, তুচ্ছ তাচ্ছিল্য করো। এটা আমি মাইনে নিতে পারতেছি না। কাজ করলে দুজনে মিলামিশা করবো, আনাহলে করবো না। আমি আমার অধিকার বুঝা নিব। আম্মা, আম্মা, কি হয়েছে? ডাকতেছো কেন? আমি কি এই বাড়ির কামলা? 24টা ঘন্টা শুধু আমি একা একা কাম করবো, আর সবসময় ছোট বা আমার খোসা মাইরা কথা কইব? আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। আপনি এর একটা সমাধান করেন। যার স্বামীর ইনকাম যেমন সংসারে ঠিক তার অধিকারী তেমন। হ্যাঁ, আগে তোমার স্বামী ইনকাম করতো, সংসার তোমার মূল্যায়ন ছিল। এখন তো করে না। এখন তোমার ছোট ছেলে ইনকাম করে, তাহলে তার বড় অধিকার তো বেশি থাকা উচিত। আর এই সংসারে সে যা বলবে তোমাকে সেইভাবেই চলতে হবে, সেইভাবে কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু নাই। আম্মা, আপনার মুখে এই কথা সাজে না। ছেলে আপনার দুইটা, মার কাছে সন্তানরা সবসময় সমান হয়। আজকে আপনার বড় ছেলে বিদেশের বাড়িতে অসুস্থ, ইনকাম করতে পারতেছে না, তাই বলে এই বাড়ির সবগুলো লোক আমার অপমান করব, অপদস্থ করব, আর আপনি তার বিচার করবেন না। কি বিচার করব? হ্যাঁ, কি বিচার করব? এখানে তো বিচার করার কিছু নাই। তুমি যদি ঠিক মতো কথা শোনো তাহলে বিচার কারে করব? আর তুমি যে এত কথা বলতেছো, এই বাড়িতে যে তোমারে থাকতে দিছি সেটাই তো অনেক। থাকতে দিতেছি, খাইতে দিতেছি, তাও তোমার পোষাইতেছে না। যখন ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো তখন ঠিক পোষাই যাইব। কবিতা, এটা যেমন তোমার শ্বশুর বাড়ি, এটা আমারও শ্বশুর বাড়ি। আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার তুমি কেউ না। আমার স্বামী এই বাড়িতে আইব, প্রয়োজন পড়লে সে আমার বাড়ি থেকে বাইর করে দিব, তা আমি মাইনে নিব। কিন্তু তুমি বাড়ির থেকে বাইর করে দিলে আমি কখনো এই বাড়ি থেকে বাইরে যাবো না। আচ্ছা, না গেলা তাহলে মনোযোগ সহকারে কাজকর্ম করলেই তো পারো। এত কথা কেন বলো? প্রত্যেকটা সময় দেখি ঝামেলা লাগাই থাকো, চুপচাপ কাজ করতে পারো না? আমি তো কাজই করতেছি, ভোর থেকে আমি কাজ করতেছি। বাড়ির কোনো একটা কাজ বাকি নেই যেটা আমি করি না। কিন্তু আমি কি কটা খাইতে পারবো না? আমার মুখের খাবার কেন আপনার ছোট বৌমা কাইরা নিল? ভালো করছি, খুব ভালো করছি। আর সেটাই করবো সব সময়। যে কাজগুলো দিছি সেই কাজগুলো আগে শেষ করবা, তারপর খাবার খাওয়ার চিন্তা ভাবনা করবা। আর তার আগে যদি খাবারের আশপাশেও যাও তাহলে খবর খুব খারাপ হয়ে যাবে। আম্মা চলেন। চলো। বৌমা, তুমি এই জায়গা দাঁড়ায় কান্দতেছো কেন? আচ্ছা, তোমাকে এই স্বভাবটা কি যাইবো না? হ্যাঁ, কিছু হইলেই এই যে কান্দা শুরু করো, চোখের মধ্যে এত পানি কেন? যেসব মেয়ে ছেলেরা কথায় কথায় কান্না করে সেসব মেয়ে ছেলেরা কিন্তু খুব একটা সুবিধার না। কি হয়েছে? এমন কি হয়েছে যে এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছো? আপনি তো জানেন প্রতিদিন আমার উপরে আম্মা ছোট বোন নির্যাতন করে, নানান কথা শোনায়। ভোর থেকে আমি কাজ করতেছি,
খিদায় পেটে চোচো করতেছিল, তাই কামের একটু ফাঁকে বাইরে বসে অল্প করে ভাত আর কাঁচা মরিচ নিয়ে বইছিলাম। আমার মুখের খাবার কাইরা নিছে। আমি কি এই বাড়িতে 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারবো না? ভাত খাইতে পারবা না সেটা তো আমি না করি নাই, কিন্তু একটাবার কি চিন্তা করছো ওই ভাতটা কোন জায়গা থেকে আসে? তোমার স্বামী অসুস্থ হয়ে তো ওই যে বিদেশে জিমতেছে। কয় টাকা দিছে তোমার স্বামী? হ্যাঁ, আর এই যে আমার ছোট পোলাটা এত কষ্ট করে সংসারটা চালাইতেছে, তার বউ এক কথা কইলে তোমার সয় না কেন? হ্যাঁ, এমন কি খারাপ কি করছে? আব্বা, আপনাকে দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আপনার এই বড় পোলা বিদেশের বাড়িতে যে দিনরাত পরিশ্রম করে আপনাকে জন্য অনেক করে টাকা পাঠাইছে, আপনারা মার্কেট করছেন, ব্যাংকে রাখছেন। আপনার ছোট পোলার এই ব্যবসা, সেটা তো আমার স্বামীর টাকা দিয়েই করতেছে। আজকে আমার স্বামীটা অসুস্থ বিদেশের বাড়িতে, আপনাকে মনের মধ্যে কি পাষাণ? আমার স্বামীটার জন্য একটু দয়া মায়া হইতেছে না? আমার জন্য একটু দয়া মায়া হইতেছে না? অমানসিক নির্যাতন কইরাই যাইতেছেন। হায় রে খোদা, সেই কবে সূর্য 2 পয়সা দিয়ে সাহায্য করছিল, সেই খুঁটাটা তুমি এখনো দাও? হ্যাঁ, শোনো বৌমা, যাদের খাইতেছো পড়তেছো তারা যদি 2 কথা বলেও সেটা সয়ে নিতে হয়, বুঝতে পারলা? ওরকম নাকে কান্দা আমারে কিন্তু দেখায়ও না। কি দিছে তোমার স্বামী? হ্যাঁ, 2 পয়সা দিছিল ওই সংসারের জন্য, তারপর তার কোনো খবর নাই। আর এই যে তোমার স্বামীরে বিদেশে পাঠানোর সময় লক্ষ লক্ষ টাকা যে খরচ করছিলাম, সেই টাকা কি এখনো শোধ হইছে? হয় নাই তো। ওই যে উত্তর পাড়ার যে সলিমুদ্দি, ওর কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিছিলাম, সেই টাকা আইজও বদি শোধ করে নাই। তোমার স্বামী কি কইছিল? আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি সব টাকা শোধ করে দেবো। ওই টাকার কোনো খবর নাই। তারপরে পুবপাড়ার একটা জমি রাখছি, বায়না দিয়া রাখছি, এখন পর্যন্ত রেজিস্ট্রি করি নাই, ওই টাকারও খবর নাই। তোমার স্বামী তো আমারে পথে ঘাটে ডুবায় বাড়াইছে। হ্যাঁ, এখনো যে তোমারে আমি সংসারে রাখছি, এইটাই কপালের ভাগ্য তোমার। শুনছিলাম সন্তান কোনোদিন বাপ মার কাছে বোঝা হয় না। সন্তান যদি কিছু নাও দেয়, বাপ মা সবসময় সন্তানের ছায়া হয়ে থাকে। কিন্তু এই পরিবারে যদি আমার বিয়ে না হইতো, আমি বুঝতেই পারতাম না যে সব পরিবার এক না। বাপ মাও কখনো নিঃস্বার্থের জন্য নিজের সন্তান ত্যাগ করতে পারে। আপনাকেই তো সন্তান, আপনাকেই তো রক্তের তা। সে বিদেশের বাড়িতে কষ্ট করতেছে, অসুস্থ, পারেন না একটা চিকিৎসার টাকা পাঠাইতে, উল্টা আরো আমারে কইতেছেন বাড়ির থেকে বাইরে হয়ে যেতে। আমি কোনোদিনও বুঝতে পারিনি যে আমার স্বামী গাধার মতো বিদেশে খাইটা টাকা পাঠায়া আজকে যখন আমার স্বামী অসুস্থ হয়ে পড়বে আপনারা এরকম ব্যবহার করবেন। বৌমা, নীতি কথা খুব শিখছো, আমারে নীতি কথা শিখাও। হ্যাঁ, আমার পোলা সম্বন্ধে তুমি আমারে কইতেছো ওর খবর নিব? হ্যাঁ, তুমি কি কইতে চাও? তাহলে আমি বিদেশে যাই আমার পোলার চিকিৎসা করি নাকি? হ্যাঁ, আরে ও কি অসুস্থ সত্যি নাকি ফাঁকি দিতেছে, এইটা কেমনে বুঝুম? হ্যাঁ, তাই বলি কি, এইখানে লাইট খাম্বার মতো দাঁড়ায় না থাকে সংসারের কাজ করো গিয়া। যাও, যত সব। এই বাড়ির মানুষগুলার অমানুষের মতো ব্যবহারগুলো আমার খুব কষ্ট দিতেছে। আল্লাহ, তুমি আমার স্বামীটা সুস্থ করে দাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো আছি আল্লাহর রহমত। তুমি কেমন আছো? এই তো চাচা। শুনলাম তুমি বিদেশে কি অসুস্থ ছিলা? হ চাচা, মেলা অসুখ আছিল, অনেকদিন ধরে অসুখে পড়ে রয়েছি। আর জানেন তো বিদেশের বাড়িতে অসুখ হইলে ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগে। চিকিৎসা তো কম করি নাই, এখনো সুস্থ হইতে পারি নাই, তাই দেশে চলে আসছি। ভালো করছো, অসুস্থ শরীরিয়া বিদেশে থাকার দরকার নাই, এসে পড়ছো, ভালো করছো। তো চাচা বাড়ি ঘরের কি খবর, কি অবস্থা, কেমন আছে সবাই? বাড়ি ঘরের তো অবস্থা ভালোই, সবাই তো ভালো আছে, কিন্তু তোমার বউটারে দেখলে তো বাবা মনে হয় ভালো নাই। বউটা শুকাইতে শুকাইতে একদম কাঠ হয়ে গেছে, ভালো একটা কাপড় চোপড় ওপরও নাই। কি কোন চাচা, আমি তো এসবের কিছুই জানি না। আমি তো সবসময় জানতাম যে বাড়ির সবাই ভালো আছে, আমার বউ ভালো আছে। আমি আচ্ছা চাচা, অনেক কথাই তো কইলাম, পরের সময় আপনার লগে বয়ে কথা কম মনে। এখন আমি যাই। ঠিক আছে বাবা, তুমি এখন যাও, তবে বউটার প্রতি একটু খেয়াল রাখো। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করলো?
তুমি তুমি ভালো আছো? কেমনে ভালো থাকি? তুমি বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমি কেমনে ভালো থাকি গো? তুমি এমন শুকাইছো কেন? খাও না ঠিক মতন। খাই, অনেক খাবার দেয় এই বাড়ির লোকেরা আমারে। আমি তো অনেক ভালো আছি। তুমি সুস্থ হয়েছো? হ্যাঁ, সুস্থ হয়েছে। তাই কোম্পানি আমারে কইলো দেশে থেকে কিছুদিন বিশ্রাম নিয়ে আসে, কিন্তু যে অবস্থা দেখতেছি আমার মনটাই কইতেছে না যার প্রবাসে যাই। তোমার যে অবস্থা হয়েছে আর কদিন পর আইলে বোধ হয় তোমার আর পাইতামই না। আরে না, সবকিছু ঠিক আছে। তুমি আইছো, সবকিছু ঠিক হয়ে যাইব। তুমি মিশা কথা কও না বউ, আমি সব বুঝতে পারছি, কিচ্ছু ঠিক নাই। আমি আর প্রবাসে যাবো না, আমি এখন থেকে তোমার কাছে থাকবো। আমি আর তোমার প্রবাসে যাইতে দিতেছি না। প্রয়োজন পড়লে তুমি দেশে কাম করবা, নাহলে আমি গার্মেন্টসে চাকরি করবো। তারপর আর তোমার প্রবাসে যাইতে দিব না। বাইরে দাঁড়ায় থাকবা, ভিতরে চলো। হ্যাঁ, মেলা পানি পিপাসা লাগছে, আমার এক গ্লাস পানি দাও। চলো। এটা কি দেখতেছেন? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আউ! উফ! স্বপ্ন তো না, সত্যি সত্যি আমার ভাসুর চলে আসছে। আরে অসুস্থ আছে, আমি তো ভাবছি যে অসুস্থ আছে, কয়েকদিন পরে মরে যাব, মরা লাশটা বাংলাদেশে আসবো। এখন তো দেখি পুরো জলজান্ত মানুষটাই এসে পড়ছে। এখন যদি সবকিছুর হিসাব চাই, সবকিছুর ভাগ চাই, তখন কি হইব? কিছু একটা তো করতে হইব। মাহফুজ, এই পুকুরটা ফাঁকা, আচ্ছা এটার মধ্যে মাছ চাষের ব্যবস্থা করবো। এ কাকা, এটা কি শশা ক্ষেত করছো না? আচ্ছা, শোনো, সর্বনাশ তো একটা হয়ে গেছে। হেই, দুপুরবেলা কি তোরে ভূতে ধরছে? কি সর্বনাশ হয়েছে? আরে ভূত তো আমারে ধরে নাই, ভূত ঘাটের উপরে এসে চাইপা বসছে। মানে এই কি বলতে চাও, খুইলা বলো। কি আর বলমু, তোমার ভাই বিদেশ থেকে বাড়িতে এসে উঠছে। ভাইজান বিদেশ থেকে বাড়িতে এসে পড়ছে? হায় হায়, এইটা কি কও? হ, যা কইতাছি সত্যি কইতাছি। আমাদের তো কত স্বপ্ন ছিল, তোমার ভাই বিদেশে অসুস্থ হয়েছে, ইনকাম করতে পারে না, কয়েকদিন পর মরে যাব, মরা লাশটা বাংলাদেশে আসবে। এখন দেখি জীবিত মানুষটা বাংলাদেশে আইসা পড়ছে। এখন যদি টাকার হিসাব চাই, কই থেকে দিবা? আর হিসাবও নয় দিলা। এই যে আমার বাবার বাড়িতে গরুর ফার্মটা করলাম, এত টাকা ইনভেস্ট করলাম, এখন যদি এটা পুরাটা যদি নিয়ে যায়, যদি জানতে পারে ওইখানে যা ইনভেস্ট করছি সম্পূর্ণ টাকা উনার, তখন কি হইব? কি হইব? কি হইব আর? সবকিছু তোমার ভাইজানি নিয়ে যাব, আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো। এত সহজ? মাহফুজের কবজায় যেটা একবার আইসা পড়ে, ওইটা মাহফুজের কবজা থেকে নেওয়াটা এত সহজ না। বাটাম চালান হবে, পাতলা করে বাটাম চালান। তুমি বাড়িতে চলো, এই যে ভাইজানের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা যে আমরা আত্মসাৎ করছি, এই কথা কিন্তু কোনোভাবে মুখে প্রকাশ করা যাবে না। হালকা চাপে রাখতে হইব, হালকা বাড়ির উপর রাখতে হইব, রাইখা ওরে আর ওর বউরে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হইব। সেটাই ভাবো, আমি তো চিন্তায় আসছি। এই যে আমি যত সুন্দর সুন্দর গহনা বানাইছি, যদি কয় গহনাগুলো দিয়ে দিতে, তখন আমার কি হইব? গহনা বানাইছো, সেটা দিয়ে দিতে সাহস আছে? দিয়ে দিব আন্তাজেই, কামের চেয়ে বেশি ঘামে। আন্তাজেই বুঝে না, তোর গহনা নেওয়ার সাহস কারো আছে? আন্তাজেই আয়, বুঝতেছি আমি বলে। শোন, তুই হইতাছিস আমার বউ, তোর যা কিছু লাগবো আমি চুরি করে দিয়ে আর দাও, আমি খাবার বাড়ি ভাত খাও। একটু পরে খাবো, পানিটা খেয়ে লই। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি জানো সে অদ্দূর রাস্তা হাইটে আইছি, রোদ্রে মাথাটা টকবক করতেছিল, পানির পিপাসায় গলাটা শুকিয়ে গেছিল। যাক, এখন আমার একটা কথা, তোমার এই অবস্থা কেন হইল? বাড়িতে কি হয় না হয় তুমি কি আমার কাছে গোপন করতেছো? সব সত্যি কথা কও তো, তোমার এই অবস্থা কেন? ইয়ে মানে সবকিছু ঠিক আছে তো, বাড়ির কাম কাজ করি তো, এই জন্য একটু জামা কাপড়ের নোংরা আর কি। বাড়িতে তুমি একলা বউ না, বউ তো আরো একজন আছে, তারও কি অবস্থা?
আমার তো মনে হয় না। তাহলে তোমার এই অবস্থা কেন? আমার সত্যি কথা খুইলা কও। যদি সত্যি কথা না কও, আমি কিন্তু তোমারে আমার কসম দেব। না, কসম দিতে হইব না, আমি সত্যি কথা কমু। আমি সব কিছুই জানি, শুধু এইটুকু জানতে চাই তুমি নিজের মুখ থেকে আমার স্বীকার করবা এই বাড়িতে কি কি হয়েছে। তোমারে এতদিন অনেক কথা কইতে পারি নাই। বিদেশে তুমি অসুস্থ ছিলা, শুনলে পরে হয়তো আরো অসুস্থ হয়ে পড়তা, তাই তোমারে বলতে পারিনি। তুমি যখন বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইতা, তখন এই বাড়ির মানুষগুলোর কাছে আমার কদর ছিল। কিন্তু যেদিন তারা শুনলো তুমি অসুস্থ, তারপর থেকে তাগো কাছে আমি নির্যাতিত। ওনাগো একটাই কথা, যার স্বামী টাকা ইনকাম করে না তার এই সংসারে কোনো গুরুত্ব নাই, আর যার স্বামী এই সংসারটা চালাইতেছে সেই সংসারে রাজরানীর মতো করে থাকবো। প্রতিটা দিন প্রতিটা নিয়ত আমি ওনাগোর কাছে নির্যাতনের শিকার। বাড়ির কাজ থেকে শুরু কইরা ওনাগো ব্যক্তিগত কাজ সব আমার নিজের হাতে করতে হয়। 3 বেলার জায়গায় 1 বেলাও খাওয়ান পাই না। যদিও করে ভাত দেয়, তাও কাঁচামরিচ দিয়া তরকারি আমার কপালে জোটে না। আমি এত করে কইলাম আপনাকে পোলার এখন বিপদের সময়, সে অসুস্থ, করে টাকা পাঠান, তারা কেউ আমার কথা শুনলো না। মারে কইলে মা ঝাড়ি মারে, আব্বারে কইলে আব্বা ঝাড়ি মারে। দেওয়ার হতে কর্ম কি নেই আমার, আর ছোট বউ তো মহারানী। যাই হোক, তুমি তো দেশে ফিরাইছো, এখন এখন আমার এই কষ্ট আমি সব ভুলে যাবো। আমি এই কষ্টরে কষ্ট মনে করতেছি না। আমি এতদিন এই বাড়ির মধ্যে ছিলাম শুধু তোমার মুখের দিক তাকায়, কবে আমার স্বামী ফিরে আইব সুস্থ হইয়া। এখন আমি আর তোমার বিদেশে যাইতে দেবো না। শোনো, অনেক হিসাব নিকাশ বাকি আছে। তুমি কি ভাবছো আমি অসুস্থ হয়েছি সেদিন? তার আগে আমি ইনকাম করি নেই? আমি কামাই করে যেই টাকা পাঠাইছি, আমি যে 20 বছর বয়ে থাকা খাই, আমার টাকা তো ফুরানোর কথা না। তারা তোমার সাথে এমন ব্যবহার কেন করবো? নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। আমারটা খাইবো, আমারটা পরবো, আমার বউর উপর নির্যাতন করবো, এইটা তো আমি মেনে নেবো না। চলো আমার লগে। সূর্য, ঝামেলা হইব, তুমি এটা নিয়ে কোনো ঝামেলা করো না। আমার এতদিন যা হইছে হইছে, আমি তাতে কোনো কিছু যায় আসে না। শুধু আমি তোমার আশায় বসেছিলাম যে তুমি কবে আসবা। আমি কোনো ঝামেলা তোমার বোঝাইতে দেবো না। ঝামেলা যা হওয়ার আমার সাথে হইব। আমি হিসাব চাই, আমি কি ইনকাম করছি, কত টাকা পাঠাইছি, সব হিসাব চাই আমি। চলো আমার লগে, আয়ো আমার লগে। ঝামেলা হইব। বাবা, মা, একদম কথা বলবো না। বাবা, কি ব্যাপার? আরে সূর্য, বিদেশ থেকে অসুস্থ অবস্থায় আইসে চিল্লাচিল্লি করছ মাহফুজ, কেন? এদিকে আয়, তোর সাথে কথা আছে। ও, সিরিয়াসলি করবো না তো কি করবো? হ্যাঁ, বাড়ি ঘরের এই অবস্থা কেন? তোমার বৌমার এই অবস্থা কেন? ঘর বাড়ি ঠিক নাই, তোর বউর এই অবস্থা কে? কি হইছে তোর বউর? কি হইছে? তোর বউ তো ভালোই আছে। ভালোই আছে। হ্যাঁ, চোখে চশমা খুলে দেখছো? খুলে দেখছো কখনো যে তোমার বাড়িতে 2টা বউ? এক বউর অবস্থা কেমন আর আরেক বউর অবস্থা কেমন? কেন, কি হয়েছে এমনটা যে আমার বউর তোমরা এই অবস্থা করে রাখছো? সূর্য রে, শোন, এতদিন তুই বিদেশে ছিলি, অসুস্থ হইয়া পইরেছিলি না কি হইয়াছিলি এটা তুই জানোস। আর এই দিকে যে আমরা কিভাবে আছি সেই খবর তো তুই রাখোস নাই। হ্যাঁ, এই তোর জন্য আমি মানুষের কাছে অপমান হই। জমি একটা রাখছিলাম, বাইনা দিয়ে রাখছি, রেজিস্ট্রি করা হয় নাই। হ্যাঁ, আবার বড় বড় কথা কস। হ্যাঁ বাবা, আমি প্রবাসে গেছি 6 বছর হয়। 6 বছরের মধ্যে 5 বছর আমি কামাই করে তো পুরো টাকা দিছি। 1 বছর যাবত অসুস্থ। যখনই অসুস্থ হয়েছি আমি তো বউরে কইছি যে আমার জন্য কিছু টাকা পাঠাও, আমি প্লেন ভাড়া দিয়ে দেশে আসি, চিকিৎসা করি, আবার বিদেশ চলে যাবো। কই, তোমরা কইলে কোনো টাকা পয়সা নাই কেন? গত 5 বছরে আমি না হইলেও 60 থেকে 70 লাখ টাকা তোম করে দিছি। টাকাগুলা গেছে কই? কই গেছে টাকাগুলা? শুনছো? তোমার পুলার কথা শুনছো? এই তোরে বিদেশ পাঠানোর সময় লাখ লাখ টাকা যে মানুষের কাছ থেকে হাওলাত করে আমি তোরে পাঠাইছিলাম, সেই টাকা আইজ অবধি আমি শোধ করতে পারি নাই। বড় বড় কথা কস। হ্যাঁ, কই কার কাছে তুই টাকা পাঠাইছস? হ্যাঁ, আমি তো খালি আমার হাত করছো, আমি পাইছি, বাস ওই পর্যন্তই শেষ। ওটুকু দায়িত্ব শেষ? কখনো খোঁজ নিছো কে কয় টাকা ইনকাম করতেছে? আমি কয় টাকা পাঠাইছি না পাঠাইছি সম্পূর্ণ হিসাব আমার কাছে আছে। ব্যাংকের প্রত্যেকটা কাগজ আছে। 60 থেকে 70 লাখ টাকা পাঠাইছি আমি বাড়িতে। এত বড় বড় যে কথা কস, লাখ লাখ টাকা তুই পাঠাইছস,
কার কাছে পাঠাইছস? হ্যাঁ, প্রতি মাসে ভিক্ষার মতো আমি হাত খরচ আমার হাতে পাইছি, তারপর কার কাছে পাঠাইছ তুমি টাকা? আমার বড় বড় কথা কও। দেখো, তুমি আমার বাবা, তাই তোমারে কইছি টাকা পাঠাইছে মাহফুজের কাছে। মাহফুজ, হিসাব কই? টাকার হিসাব আছে আমার কাছে। টাকার হিসাব সব তো তোমার চোখের সামনে। দেখো, আব্বা টুপি কিনছে তোমার টাকা দিয়া, চশমা কিনছে তোমার টাকা দিয়া, হাতের আংটি তোমার টাকা দিয়া, এই যে লাঠি তোমার টাকা দিয়া, যাবতীয় এ টু জেড যা কিছু দেখতেছো সব তোমার টাকা দিয়া। এগুলোই হইতাছে তোমার টাকার হিসাব। মায়ের শাড়ি তোমার টাকা দিয়া, তোমার বউয়ের শাড়ি তোমার টাকা দিয়া। তো এগুলা কি তোমার টাকা না? এগুলা কি আমি দিছি? হ্যাঁ, তোমার টাকা আমি পাই টু পাই ভাগ ভাগ করে সবাইরে বুঝাই দিছি। এবং আমি পরিশ্রম কইরা আমার শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা নিয়ে একটা শশা ক্ষেত করছি, 2.5 বিঘা জমির উপর একটা পেঁয়াজ ক্ষেত করছি, একটা মাছের প্রজেক্ট করছি। আমার আয় রোজগার আছে, তোমার টাকার দিকে হাত বাড়ানোর ইচ্ছা আমার নাই। মাহফুজ, তুমি যে কইলা শ্বশুর বাড়ি থেকে টাকা আইনা তুমি এইটা করতেছো ওইটা করতেছো, ক্ষেত খামারি করতেছো, এখন যে ব্যবসাটা করতেছো, আমার তো মনে হয় না তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে টাকা আনছো। টাকা তো তোমার ভাই পাঠাইছিল, আমার হাতেই তো দিছিলা টাকা আইনা প্রথমে। পরে সেই টাকা দিয়ে তুমি কইলা যে ভাবি আমি 2.5 বিঘা জমি কিনবো, পরে ব্যবসার জন্য টাকা নিলা। দেখছো দেখছো তোমার ভাবে কি পোল্টি বাস? আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা এত কিছু করলাম, তোমারে এত কিছু কইরা দিলাম, এখন মাঝখান থেকে আমার কোনো নামগন্ধই নাই। তার স্বামীর টাকাই নাকি সবকিছু হইছে। কয়দিন পরে তো কইবো এই বাড়িটা ওনার স্বামীর টাকাই হইছে, যে আমাদের মধ্যে কোনো টাকাই নাই, কোনো অধিকারই নাই, তাই না ভাবি? চুপ করে ছোট বউ। শোনো, আমি কয় টাকা পাঠাইছি না পাঠাইছি সব হিসাব আমার কাছে আছে। ব্যাংকের প্রত্যেকটা কাগজ আমার কাছে আছে। আমি সব কিছু শো করবো। আমার বাবা আছে, দরকার পড়ে এলাকার মানুষ ডাকবো আমি। সবাই তো বসে দেখবো কে কয় টাকা পাঠাইছে, কে কয় টাকা কামাইছে, সব হিসাব বাইরাইবো। আমি বাজারে গেলাম, আইসা যদি সম্পূর্ণ হিসাব না পাই, আমি প্রত্যেকের খবর আছে। খবর আছে। আব্বা শুনেন, আমি আপনার একটা কথা কই। আপনার বড় পোলা বিদেশ থেকে আইসাই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। যদি আপনার বড় পোলা ভাবে যে আমার সম্পত্তির দিকে, আমার খামারের দিকে হাত দিব, তাইলে কিন্তু খবর আছে। আর সকল টাকার চোতা আমার কাছেও কিন্তু আছে। কিন্তু কিন্তু মাহফুজ, এই যে তোর বড় ভাবি যেই টাকা দিছে সেই টাকার খবর কি? এই টাকা ওই যে পুকুর পাড়ে গাছ লাগাইছে, গাছ সারা দিন পড়বো। আরে যাও তো, আমি বুঝতে পারতেছি না মাহফুজের শ্বশুর বাড়ি এমন কোন বড় লোক যে সব টাকা মাহফুজরে দিছে? আরে এইখানে তো আমার কেমন যেন দ্বন্দ্ব লাগতেছে। সূর্য এত টাকা পাঠাইছে, সেই টাকা কি হইলো? মা, ছোট বোর বাড়ির থেকে কোনো টাকা পয়সা আসেনি। ওনার বাবা রিক্সা চালায়, রিক্সাওয়ালা কখনো এতগুলো টাকা দিতে পারে না। এত বড় ব্যবসা, এতখানি জমি, আর তাছাড়াও ও টাকা যখন পাঠাইতো তখন তো প্রথম দিকে টাকা আমার কাছে দিত, হিসাব নিকেশ তো আমার কাছে ছিল। মাহফুজি টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করছে। দেখছো, আমার মাহফুজ তো এরকম ছিল না। মনে হয় এই বোর বুদ্ধিতে পইরা এইগুলো করতেছে। সূর্যর মা, আমার কাছে কেমন জানি ঘটনাটা প্যাস লাগতেছে। তাইলে কি নাটের গুরু আমাগো ছোট পোলা? ছোট পোলা না, ছোট বৌমা বলো। আসো ভিতরে আসো। আসাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সূর্য, কেমন আছো তুমি? এই তো ভাইজান, আছি এখন ভালো। তুমি বিদেশ থেকে কবে আসলা? শুনলাম তুমি নাকি অসুস্থ। হ ভাইজান, প্রায় 1 বছর অসুস্থ আছিলাম। অসুস্থ শরীর নিয়ে দেশে আইছি, ভাবতাছি ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা ডাক্তার দেখাও, সুস্থ হও। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। আজ কই যাবেন ভাই? ওই মাহফুজের শ্বশুর বাড়ি যাবো, কিছু দুধ নিতে হবে। ওখানে 2 মণ দুধ নিব, নিয়ে মিষ্টির দোকানে দিতে হবে, তো সেই জন্য যাচ্ছি। আচ্ছা ভাই, বুঝলাম না, মাহফুজের শ্বশুর বাড়িতে যাবেন, 2 মণ দুধ নেবেন, কিসের দুধ দিবেন? কে দুধ দিবে? কি সূর্য, তুমি জানো না মাহফুজের শ্বশুর বাড়িতে ফার্ম আছে? মাহফুজ তোমার ভাই ফার্ম করছে, ওইখান থেকে দুধ নিয়ে আসি। আমি তো মিষ্টির দোকানে দিই সবসময়। ভাই, আপনি সব কি কইতেছেন? মাহফুজের শ্বশুর বাড়িতে গরুর ফার্ম দিছে, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। কি বলো, তুমি জানো না? ওর কাছে তো 12টা গরু আছে, 4টা গাভী আছে। 4টা গাভীর থেকে দৈনিক না হলেও 2-2.5 মণ দুধ পাওয়া যায়। ওই দুধগুলি আমি আইনা মিষ্টির দোকানে দিই। আচ্ছা,
বুঝতে পারছি ভাই। আচ্ছা সূর্য, আমি একটু তাড়াতাড়ি করে যাই, কেননা দুধগুলি নিয়ে আবার মিষ্টি দোকানে দিতে হবে, না হয় অন্যজনকে দিয়ে দিবে। আর শুনো, তোমার ভাইয়ের ফার্মে অনেক বড় বড় গরু আছে, এক একটা গরু 2 লাখ টাকা করে দাম। দেখি আসো যদি সময় সুযোগ হয়। আচ্ছা ঠিক আছে। আমার ভাই ফার্ম করছে তার শ্বশুর বাড়িতে, এক একটা গরুর দাম 2 লাখ টাকার করে, তার 12টা গরু আছে। টাকা কোত্থেকে আসছে? হ্যাঁ, এই তথ্য আমার বাইর করা লাগবে। বাবা, মা, মাহফুজ, কি রে, এইভাবে ডাকাডাকি করতেছো? ভর দুপুর বেলা বাড়িতে এত চিল্লাচিল্লি কিসে? ঘরের মধ্যে একটু বসতেও পারবো না নাকি? বাবা, মাহফুজ যে ওর শ্বশুর বাড়িতে গরুর ফার্ম দিছে সেটা কি তুমি জানো? কি গরুর ফার্ম? সূর্যের মা, তুমি আমারে এই কথাটা শোনাও নাই কেন যে মাহফুজ হইলো আলাদা করে গরুর ফার্ম করছে? আরে আমি জানলে তো তোমাকে বলবো, আমি তো জানি না। হ্যাঁ, তুমিও জানো না? না। মাহফুজ, কি রে, তুই তো আমারে একটা বার তো কইতে পারতিস যে আব্বা আমি একটা গরুর ফার্ম করছি, তুই এই কথাটা গোপন রাখছিস কেন? আব্বা, এটা তো গোপনীয়তার কিছু নাই। আমি একটা কৃষি প্রধান দেশের কৃষি ভালোবাসার মানুষ। আমি কৃষির অনেক ভালোবাসি, যার কারণে আমার মাথার মধ্যে যখন কৃষি কাজ আসে তখন আমি ওইটা নিয়েই থাকি। যেমন দেখেন, আমার শশা ক্ষেত সম্পর্কে আপনি জানেন না? হ জানি। করলা ক্ষেত সম্পর্কে আপনি জানেন না? হ জানি। মাছের খামার সম্পর্কে আপনি জানেন না? সেইটা তো জানি যে তুই আমারে কইছিলি যে ওই সমিতির থেকে টাকা উঠে তারপরে মাছের খামার করছিস। জানেন কিনা ওইটা কোন কথা কুরানকে? হ্যাঁ, এইটা তো জানি। তাইলে আপনি যদি 4 ভাগ, এই যে আমার গরুর খামারটা জানেন না, আর 3টা তো জানেন, 4 ভাগের 3 ভাগ যদি একটা পিতায় জানে, তাইলে তার অজানাটা কি এটা আমার আগে বুঝান। এই যে তুই এতগুলা যে কাজ করছো, সবচেয়ে ব্যয়বহুল হইল গরুর খামার। একটা গরুর খামার করতে গেলে লাখ লাখ টাকা লাগে। বাবাজি, তুমি এই টাকাগুলা কোথায় পাইলা? আব্বা আমি কইতাছি টাকাগুলো কই থেকে আসছে, কইলে তো বুঝবেন না, কইও তো কোনো লাভ নাই, শুধু চিল্লাবেন। তারপরেও কই টাকাগুলো আমার বাবাই দিছে। আমার বাবা এক জায়গা থেকে লোন তুলছে, লোন তুইলা 5 লাখ টাকা আমার স্বামীর হাতে দিছে। পরে আমার স্বামী বলল, যাব্বা টাকা নিলে খরচ হয়ে যাইবো, তাই আপনার এইখানে একটা গরুর ফার্ম করে দেন। তাই আমার আব্বা সেই পরিকল্পনা অনুযায়ী একটা ফার্ম করছে, ওইখানে গরু আছে কয়েকটা। এই পর্যন্তই তো। এটা থামো ছোট বউ। আব্বা, আমি তাইলে কই, চোরে সাক্ষী চোরে দেয়। যেই গরুগুলো আছে এক একটা গরুর দাম 2 লাখ টাকার উপরে। গরু আছে 12টা, আর তার বাবা নাকি দিছে 5 লাখ টাকা। বাকি টাকা কোত্থেকে আসলো? চিন্তা করেন আব্বা, চিন্তা করেন। ওই যে নাটক সিনেমায় দেখেন না কেমন, ভাইয়ের শত্রু ভাই। আমার ভাই কিন্তু আমার শত্রু হয়ে গেছে। কেন শত্রু হয়েছে? ওই যে ছোট ভাইয়ের আয় রোজগার বেশি, চোখে বাইদা গেছে আব্বা। আরে ওর বাপে তো দিছে 5 লাখ, আর আমি যে আমার নামে লোন উঠাইছি 20 লাখ। চুপ কর, আর কইস না, আর কইস না। আমরা প্রবাসীরা দিনরাত এমনি ঠেকা যাই। আমরা প্রবাসীরা ওই প্রবাসে দিনরাত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলাই, শরীরের রক্ত পানি করে টাকা ইনকাম করি, আর সেই টাকা তোকে মতো ভাই করে বিশ্বাস করে পাঠাই। আর তোরা কি করস? আত্মসাৎ করো। হেই, তুমি এটা কি বলতাছো? তুমি আমার অপবাদ দিতাছো। তোমার কত বড় সাহস? আম্মা, আব্বা, এই জায়গায় কিন্তু রক্তের বন্যা বয়ে যাবো। আমি কি তার টাকা আত্মসাৎ করছি? মাহফুজ, কথা আস্তে ক। তুই আমার ছোট পোলা, তোর কোথায় কি আছে না আছে সবকিছু কিন্তু আমি জানি। আর তুই ওই লোনের কথা কইতেছস? হ্যাঁ, তোরে লোন দিব কে? এমনিই তো তোর ইনকাম সম্বন্ধে আমি সবকিছু জানি। আর এই যে তোর শ্বশুর, তোর শ্বশুর তো রিক্সাওয়ালা ছিল, রিক্সা চালাইতো, 5 লাখ টাকা তোর শ্বশুরে দিছে। এই কথা কইলে আমি শুনবো? শোন সূর্য, সূর্য যা কইতেছে এইগুলা কিন্তু ফালাই দেওয়ার মতো কোনো কথা না। সূর্যর কাছে কিন্তু ব্যাংকের সেই স্লিপগুলো আছে, যেই কয়েকবার টাকা দিছে সেই স্লিপগুলো আছে। এইগুলা তুই অস্বীকার করবি কেমনে? আমার অস্বীকার করার কোনো দরকার নাই। আপনার পোলার কাছে যে স্লিপগুলো আছে, ওই স্লিপগুলা বলেন প্রিন্টার একটা দোকানে যাইতে, প্রিন্ট আউট করে রাস্তায় রাস্তায় লাগায় রাখতে। আমার কিচ্ছু যায়ও না আসেও না। মাহফুজ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? অন্যায় করছো, আবার বড় বড় কথা বলতেছো, তাই না? এতক্ষণ কিচ্ছু বলিনি, খালি শুনতেছি। সত্যি কথাই তো বলছে। আর তোর শ্বশুর রিক্সা চালায়, তাকে কে লোন দিব? আব্বা, আমি সব বুঝতে পারছি। আমি তো অনেক বছর প্রবাসে ছিলাম, আমার ভাই দেশে থাকছে,
তার অনেক ক্ষমতা, অনেক লোকজন আছে তার হাতে। সে বলছে না রক্তের বন্যা বয়া দিব। কার রক্ত ফালাবি রে ভাই? তোর শরীরে যার রক্ত না, আমার শরীরে কিন্তু ওই একই জনের রক্ত। ভাইরা ভাইয়ের রক্ত রক্তি না কইরা তার চেয়ে ভালো আব্বা আমি দূরে কোথাও চলে যাই, আমার এই বউডারে নিয়ে দরকার বলে আমি নিজে রিক্সা চালা চলবো, তবু এই সংসারে রামু না। জীবনে তো অনেক কিছু করছি, তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলেই তো আমি ভালো। কি করবো, তুমি যাইবা আমার লগে? না সূর্য, আমি এখনো বাইসা আছি। এইবার আমি বুঝতেছি আমাগো সমাজে যারা প্রবাসে থেকে এই দেশে টাকা পাঠায়, এই দেশের টাকাগুলো আইসা ভাগ হয়ে যায়, সংসারের মধ্যে অশান্তি হয়, ভাই ভাইতে খুনাখুনি হয়। আমি সেই সুযোগ তো দিব না। বেশ ঠিক আছে, মাহফুজ যখন তোর টাকা পয়সা আত্মসাৎ করছে, ঠিক আছে, এই যে এই বাড়ি যেই দেখ, আমি আমার সম্পত্তি সব তোরে লিখে দিব। মাহফুজরে আমি কানা করিও দিব না। আব্বা, আপনি এটা কি কইতাছেন? আমি না আপনার ছোট সন্তান, আমি না আপনার এতদিন দেখা লাইলা পাইলা রাখলাম। আপনার বড় পোলা বিদেশে ছিল, আমি ভুল করছি আব্বা। আসলে বিষয়টা হইতেছে কি, আপনারা যেহেতু যাই না গেছেন, এই জায়গায় লুকোচুরির কিছু নাই, বউয়ের পাল্লায় পড়ছি আব্বা, বুঝছেন? ভাইজান যখন টাকা পাঠাইছে, আমি ব্যাংক থেকে উঠে এতগুলা করে টাকা আইনা ঘরে রাখছি। এই যে আমার বউ আমার 9-6 বুঝাইছে, তো এইটা করো ওইটা করো। শেষমেশ যতগুলা টাকা ছিল সবগুলা টাকা গোছায়া বাপের বাড়িতে একটা গরুর ফার্ম করছে। আব্বা বিশ্বাস করেন, এই যে গরুর খামার থেকে আমি একটা টাকাও পাই না। ও বলে এগুলা সব জমাইতেছে, আমার বলে সারপ্রাইজ দিব। আব্বা, ওইখানে গরু হইতেছে টোটাল 12টা গরুয়ে প্রায় 2.5 মণ দুধ দেয়, একটা টাকাও আমি পাই না। ও নাকি সব টাকা জমাইতেছে, আমার নাকি কি সারপ্রাইজ দিব। আমিও সারপ্রাইজের আশায় ওই জায়গায় শুধু টাকা ভাঙতাছি আর ভাঙতাছি, 1 টাকাও আনতে পারিনি। আব্বা, আমি আপনার কথা দিতেছি, আমি আমার শ্বশুর বাড়ি থেকে পাই টু পাই সকল সম্পত্তি এবং সকল টাকা পয়সা আমি যা ইনভেস্ট করছি সব আইন আপনার কাছে বুঝাইয়া দিব। তবে আপনি আপনার এই ভিটা জমি থেকে আমার বঞ্চিত করেন না। কি বৌমা, কি দেখলা? রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না, তবে হ্যাঁ আবার করে। এই তোমাকে মতো কিছু মেয়ে ছেলের জন্য সংসারে অশান্তি হয়। আমার পোলা বিদেশে থাইকে কত কষ্ট করে টাকা কামায়া তোমার স্বামীর নামে পাঠাইছে, আর তুমি আমার ছোট পোলারে মগজ ধুলাই দিয়া সেই টাকা তুমি আত্মসাৎ করছো। এই তোমাকে জন্যই কিন্তু সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি হয়। এখনো সময় আছে বৌমা, শুধরে যাও, নাইলে কিন্তু সামনে অনেক পস্তাবা। আব্বা, যা কামাই করছি সব তো আমাগোই, আর আমার ভাই, আমার একমাত্র ভাই, যা আছে আমাকে সমান সমান ভাগ করে দিও, তাইলেই হইব। আমার এক্সট্রা কোনো কিছু দরকার নাই। দেখছস ভাই কাকে বলে? ওই যে একটা কথাই আছে না, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় এই তোমাদের মতো কিছু নারীর কারণ। আচ্ছা সূর্যের মা, আমার অসুস্থ পোলাটা কোন সময় আইছে বিদেশ থেকে, ওরে একটু ভালো মন্দ খাওয়াই তৈব না? মাহফুজ, তুই বাজারে যা, যাইয়া ভালো মন্দ নিয়ে আয়। হ আব্বা, আমি বাজারে যাইতেছি। আর কালকে সকালে ওই আমার খামার থেকে ওই যে 2.5 মণ দুধ আই না, অর্ধেক দুধ জাল দিয়া ভাইজানরে খাওয়ামো, আর অর্ধেক দুধ দিয়ে আমি গোসল করে একবারে ভালো হয়ে যাই। আমার পাগল পোলা, এই চলো চলো, তোমরা চলো চলো, আসো।